মা শান্ত হও, দেখো আমাদের কিছু হয়নি। জান ভাই আর একটু লেগেছে বটে। তখন আরাব এসে আয়েশা চৌধুরীর হাত ধরে বলল, দেখো মা, আমি একদম ঠিক আছি, আমার তেমন ব্যথা লাগেনি। আর এর থেকে বেশি ব্যথা দিয়ে তো আয়াত আর আনাফ মারে। জান ভাইয়া, তুমি কি আমার হাতের মার এখন খেতে চাও? না বাবা, এমনিতেও আজ অনেক মার খেয়েছে, আর খেতে চাই না। এখন যাও, সবাই ফ্রেশ হয়ে নাও, দুপুরের খাবার তো খেতে হবে। সবাই ফ্রেশ হয়ে এলো। সকলে একসাথে বসে খাবার খেলো। তারপর কিছুক্ষণ আড্ডা দিল। রোজা সুযোগ বুঝে আরাবের কাছে গেল আর বলল, খুব লেগেছে তাই না? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। খুব একটা লাগেনি, তুমি চিন্তা করো না। তুমি তো সেদিন বললে না তুমি গ্যাংয়ের সাথে কাজ করো। বললে তুমি চিন্তা করতে, তাই। যদি আজ তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমার কিছুই হতো না, দেখলে না আয়াত কিভাবে বাঁচালো। তাও যদি কিছু হয়ে যেত? কিছু হয়নি তো, দেখো সহি সালামতে তো তোমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার প্রিয়সীকে ছেড়ে এত সহজে কোথায় যাব না, বুঝলে? এখন একটু হাসো। রোজা আরাবের কথায় মুচকি হাসলো। সকলে বিকেলে বাড়ির দিকে রওনা দিল। বেশিক্ষণ আর রইল না এই বাড়িতে। রাতে আরাব আর আয়াত নিয়ে কেলভিনের কাছে গেল। কেলভিনকে ওদের গোডাউনে রাখা হয়েছে। আয়াত আর আরাব গিয়ে কেলভিনের সামনে দুটি চেয়ার নিয়ে বসে পড়ল। আয়াত বলল, ইস, বেচারাকে এভাবে মেরেছো কেন? মুখে রক্তের মাখামাখি, মুখটা পরিষ্কার করো দেখি তার চেহারাটা। কেলভিন অজ্ঞান হয়ে গেছে মার খেতে খেতে। জ্যাক কেলভিনের মুখে গরম পানি ছুঁড়ে মারল। কেলভিন ধরপড়িয়ে উঠল। তা দেখে আয়াত আর আরাব হেসে উঠল। আয়াত শান্ত স্বরে বলল, কিরে, উঠে পড়েছিস? এখন বল, তোর বাবা কোথায়? আমি জানি তার সাথে আমার দেখা হয়নি। ও আচ্ছা, তাই নাকি? তোর সাথে দেখা হয়নি তাহলে তুই কিভাবে আমাদের চিনলি? তুই তো কোনোদিন আমাদের চেহারা দেখিসনি। আমার লোকের থেকে তোর লোক বেশি পাওয়ারফুল নাকি রে? হ্যাঁ, যেটা এতদিন কেউ জানতে পারলো না, আর 2 মাসের মধ্যে জেনে গেলি। বল, তোর বাপ কোথায়? নাহলে এখানেই মেরে পুঁতে ফেলবো। আমার বাবাকে তোমরা কখনোই ধরতে পারবে না। আমার বাবা তোমাদের বাঁচতে দেবে না, ঠিক তোমাদের মেরে ফেলবে। আমার কিছু হয় তাহলে আমার বাবা তোমাদের সব শেষ করে ফেলবে। তোর বাবা আমাদের মারবে? হাসালি। আর তুই না বলেছিলি তুই জানিস না তোর বাপ কোথায়? তাহলে এগুলো জানলি কিভাবে? তোদের নেক্সট প্ল্যান কি? জাওয়াদ খান কি করতে চাইছে বল? আমি জানি না, আর জানলেও বলবো না। তোমরা যা ইচ্ছা তাই করো। জান ভাইয়া, আর একটু খাতিরদারি করো, এটুকুতে বোধহয় হচ্ছে না। আয়াতের কথা শুনে আরাব ইচ্ছে মতো ওকে মারতে লাগলো। কিছুক্ষণ পর আরাব থেমে গেল আর বলল, বলো, না হলে আজকের দিনটাই শেষ দিন হবে তোমার। আমাকে মেরে ফেললেও বলবো না। বলবি না তো? ঠিক আছে, তাহলে এটা দেখ। তারপরেও যদি রাজি না হোস তাহলে আমার কিছু বলার নেই। আয়াত দুটো ভিডিও দেখালো। একটাই কেলভিনের মা আর বোনের দিকে দুজন লোক বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। কেলভিনের বোন আর মা মানে আফিয়া আর ওর মা। আফিয়ারা সেদিনের পর অন্য আরেকটা বাড়িতে থাকছে, সেখানে আয়াত লোক পাঠিয়েছে। আরেকটা ফুটেজে কেলভিন এর ইটালি থাকা বউ আর মেয়ে, ওদের দিকেও দুজন লোক বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। এটা অবশ্য তারা কেউ বুঝতে পারছে না, কারণ আয়াত দূরে লোক সেট করেছে যাতে তারা জানতে না পারে যে কেউ তাদের মারতে চাইছে। এগুলো দেখে কেলভিন চিৎকার করে বলল, তুমি ওদের কিছু করবে না, ওদের ছেড়ে দাও। ছেড়ে দেবো কেন? তোর বাবা কি আমার পরিবারকে ছেড়ে দিয়েছিল যে তাদের ছেড়ে দিব? তুই তো সবই জানিস। এখন দেখ, পরিবার বিপদে থাকলে কেমন লাগে। প্রতি মুহূর্তে আমি এই নরক যন্ত্রণা অনুভব করেছি, যেটা তুই এখন অনুভব করছিস, শুধু তোর বাবার জন্য। প্লিজ ওদের কোনো ক্ষতি করো না। যদি তুই আমাদের সব বলিস তাহলে আমরা কিছুই করব না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। হ্যাঁ, আমি এএসসির খবর বাবার কাছে থেকে পেয়েছি। বাবাই আমাকে তোমাদের ব্যাপারে বলেছে, কিন্তু আমি তোমাদের ব্যাপারে কিছুই জানতাম না, কারণ বাবা চৌধুরী বাড়ি নিয়ে আমাকে কিছু জানায়নি। আমি দেশে ফিরতেই আগে আমাদের একটা সিক্রেট বাড়ি আছে, ওখানেই যাই। সেখানে গিয়ে দেখি বাবা ওখানেই। তারপর বাবা এক এক করে সব বলে, আর এটাও বলে তুমি সি মানে আয়াত। আমি তখনই কিছু করতে চেয়েছিলাম, কিন্তু বাবা বলে কয়েক মাস অপেক্ষা করতে। আর যে তোমাদের উপর আমি অ্যাটাক করেছি বাবা কিছুই জানে না, আমি না জানি সব করেছি। আমি ভেবেছিলাম তোমাদের সবাইকে ধরে তারপর বাবাকে জানাবো, কিন্তু সেরকম কিছুই হলো না। উল্টে আমি তোমাদের কাছে ধরা পড়ে গেলাম। তোর বাবার নেক্সট প্ল্যান কি? তোমাদের সবাইকে মেরে ফেলা, এর বেশি কিছু আমি জানি না। তুই যে সত্যি বলছিস সেটা বিশ্বাস করব কিভাবে? তোমরা বিশ্বাস করো, আমি আর কিছু জানি না। তাছাড়া আমি যদি মিথ্যা বলি তোমরা কি আমাকে ছেড়ে দেবে? আর তোমরা আমার পরিবারের উপর গান ধরে রেখেছো, এই অবস্থা মিথ্যা কিভাবে বলতে পারি? আচ্ছা ঠিক আছে,
তোর কথা বিশ্বাস করলাম। এখন আমার কথা মতো কাজ করলেই তোর পরিবারকে কিছু করব না, বুঝলি? তোমরা যা বলবে আমি তাই করব, তবু তুমি ওদের কিছু করো না। ঠিক আছে, তবে বেশি চালাকি করলেই কিন্তু সবাইকে শেষ করে ফেলবো। আয়াত আর আরাব ওর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ওখান থেকে চলে গেল। কেলভিনকে ওদের গোডাউনে আটকে রাখা হলো। মাঝে কেটে গেল কয়েকটা দিন, সবকিছু ভালোভাবেই চলছিল। এখন আর আয়াতকে কেউ কোনো কারণ নিয়ে কিছু বলে না। কিন্তু বিপত্তি বাঁধলো আজ। আয়াত অফিসে ছিল, তখনই ওর বাড়ি থেকে ফোন এলো খুব তাড়াতাড়ি ওকে বাড়ি যেতে বলেছে। কিন্তু কেন সেটা বলেনি। আয়াতের খুব চিন্তা হচ্ছে। ও তাড়াতাড়ি করে বাড়ি গেল। বাড়ির কলিং বেল সেই কখন থেকে বাজাচ্ছে, কেউ খুলছেই না। অতঃপর কেউ একজন বাড়ির দরজা খুলে দিল, কিন্তু কে খুলে দিল সেটা খেয়াল করলো না আয়াত। ও তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়লো। তখনই ও কেউ দরজা বন্ধ করে দিল। আর বাড়িতে ঢুকেই দেখতে পেল ওর পুরো পরিবার দাঁড়িয়ে আছে, আর সবার পেছনে একজন করে লোক বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। ওখানে আয়াজের পরিবার আর আরাবও আছে। এগুলো দেখে আয়াত থমকে গেল। তখনই কেউ পেছন থেকে কিছুতেই ওর মাথায় বাড়ি মারলো। ও নিচে পড়ে গেল। বাড়িটা এত জোরেই ছিল যে ও অজ্ঞান হয়ে গেল। বাড়ির সকলে আহি বলে চিৎকার দিল। তা দেখে জাওয়াত খান বিশ্রী হাসি হাসল। দরজাটা জাওয়াত খানই খুলে দিয়েছিল, কিন্তু আয়াত সেটা খেয়াল করেনি। আর মাথায় বাড়িটা জ্যাক দিয়েছিল, যে কিনা আয়াতের গার্ডের হেড। সেটা দেখে আরাব জ্যাককে বলল, মীর জাফর, এতদিন আয়াতের খেয়ে পড়ে আজ আয়াতের পিছনে ছুরি মারলি। ও তো শুধু আমাকে মাসে মাসে মাইনে দিত, কিন্তু জাওয়াত খান আমাকে 100 কোটি টাকা দেবে বলেছে। আর ওই 100 কোটি টাকা পেলে আমি আমার ছেলে মেয়ে পায়ের ওপর পা তুলে খেলেও ফুরাবে না। তোর এত টাকার লোভ, তার জন্য তুই কি আয়াতের সাথে বেইমানি করলি? আমি শুধু ছাড়া পেয়ে নেই, তোর কি হাল করি তুই কল্পনা করতে পারবি না। আগে নিজে তো ছাড়া পেয়ে নাও, স্যার এখন ওকে কি করব? এটা শুনে জাওয়াত খান বলল, ওয়েল ডান জ্যাক, তুমি যা করেছো তা আমি কিংবা আমার ছেলেও করতে পারিনি। তুমি এই প্ল্যানটা না করলে তো ওদের ওভাবে আটকাতে পারতাম না। এই আয়াতের জন্য আমি সব কিছু হারিয়েছি। আরে স্যার, আমি কি করলাম? সব তো ওর পরিবার করলো, আমি তো শুধু বললাম। প্রথমে খান বাড়ির সকলকে এখানে আসতে বললো আদিয়ান চৌধুরী, আরাবকে ডাকলো আনাফ, আর আয়াতকে আয়েশা চৌধুরী ডেকে আনলো। আমরা তো কিছুই করলাম না, তাই না? এটা বলে জ্যাক হাসলো। তার সাথে জাওয়াত খানও জয়েন হলো। আরাব, আয়াজ আর আশিয়ানের হাত বাঁধা হয়েছে, তাই ওরা কিছু করতে পারছে না। তখন আয়াজ বলল, নিজেদের ভালো চাস তো আমাদের আর জান পাখিকে ছেড়ে দে, না হলে আমার জান পাখি তোদের কি হাল করবে তোরা ভাবতেও পারবি না। কে করবে? তো জান পাখি যে কিনা এখন মাটিতে পড়ে আছে, ও কিভাবে আমাদের শেষ করবে? তার আগে আমি ওকে শেষ করব। স্যার, এখন সবাইকে নিয়ে চলুন, গোডাউনে যাই। এ বাড়িতে যখন তখন যে কেউ আসতে পারে, ওখানে নিয়ে গিয়ে এদের মেরে ফেলবো। কেউ কিছু জানতে পারবে না, বুঝতেও পারবে না। এখানে একটু রিস্ক আছে। ঠিক বলেছ, চলো ওদের নিয়ে আমার সিক্রেট গোডাউনে। এই সবাইকে নিয়ে চলো। আর জ্যাক, তুমি আহিকে নিয়ে এসো। ওকে। বাকি লোকগুলো সবাইকে নিয়ে গেল। জ্যাক আয়াতকে কোলে তুলে নিয়ে গেল। সবাইকে জাওয়াত খানের সিক্রেট গোডাউনে নিয়ে যাওয়া হলো। সবাইকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আনাপার পাখিকেও শুধু নিশান বাঁধে। ও তো সবকিছু দেখে ভয় পেয়ে কাঁদছে। বাকি সকলেই আয়াতের অবস্থা দেখে কাঁদছে। আয়াতকে একটা সোফায় ফেলে রাখা হয়েছে, আর সেই সোফায় সামনাসামনি জাওয়াত খান বসে আছে। প্রায় 2 ঘন্টা পর আয়াতের চোখ খুললো। ও আস্তে আস্তে উঠে বসলো। মাথায় একটা ব্যথা অনুভব করলো। ও মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারপর মনে করার চেষ্টা করলো আসলে কি হয়েছে। ও সামনে তাকাতেই ওর পরিবারের সকলকে বাঁধা অবস্থায় দেখতে পেল। তখন জাওয়াত খান বলল, ঘুম ভাঙলো তাহলে? ঘুম তো ভাঙলো, এখন একটু কফি হলে ভালো হতো। আয়াতের এই কথা শুনে জাওয়াত খান সহ বাকি সকলে অবাক হলো, কিন্তু আরাব শুধু মুচকি হাসলো। তখন জাওয়াত খান বলল, তোমার একটু ভয় করছে না? ভয়টা ঠিক আয়াতের সাথে যায় না, তাই না আয়াত? একদমই ঠিক জান ভাইয়া। তখন জ্যাক আয়াতের জন্য কফি নিয়ে এলো। আয়াত কফিটা হাতে নিয়ে বলল, ধন্যবাদ জ্যাক ফর কফি। জ্যাক, ওকে কফি দিলে কেন? একটু পরে তো ওকে মেরেই ফেলবেন। বেচারা একটু কফি খেতে চেয়েছে, তাই শেষ ইচ্ছাটা পূরণ করে দিলাম। ও, ভালো করেছো। আহি, খাও, জীবনের শেষ কফিটা বরং খেয়ে নাও। কফি তো খাবোই, কিন্তু জীবনের শেষ কিনা সেটা বলতে পারছি না। তোমার এই হেঁয়ালিপূর্ণ কথাগুলো আমার দারুণ লাগে। মৃত্যুর সামনে দাঁড়িয়ে কি সুন্দর হেসে হেসে কথা বলছো। অবশ্য তোমাকে যে আহনাব চৌধুরী নিজ হাতে গড়ে তুলেছে, তোমাকে এভাবে দেখে আমি বাকি সবার মতো অবাক হই না। কিন্তু
অবাকতা আপনার চোখে মুখে প্রকাশ পায়। বাই দ্য ওয়ে জ্যাক, কফিটা অনেক ভালো হয়েছে। ধোকা দিলেও কফিটা ভালোই বানিয়েছো। এই কথা শুনে জ্যাক মুচকি আসলো, কিন্তু কিছু বলল না। জাওয়াদ খান বলল, তোমার কি একটু ভয় হচ্ছে না আমি যদি এখন তোমাকে মেরে দিই? মারার জন্য তো এনেছেন, সেটা তো আমি জানি, তাই ভয় পেয়ে কি হবে? ভয় তো তোমার ভেতরে নেই, অবশ্য ভয় থাকবে কি করে, যে কিনা তো এত বড় একটা গ্যাং চালায়, গ্যাং আজান, যার মাধ্যমে কিনা তুমি আমার সব কালো ধান্দা বন্ধ করে দিয়েছো। তার উপর আবার টপ বিজনেস ওমেন। এতদিন তুমি তোমার পরিবারকে বাঁচিয়েছো, আর আমি ভাবতাম কে না কে বাঁচাচ্ছে। আমি সব খোঁজ নিয়েছি। এর আগে আদিয়ানদের ওপর যত অ্যাটাক হয়েছে সববার তুমি বাঁচিয়েছো। এমনকি তোমার লোক ওদের সব সময় দেখে রাখতো, আর এখানের সব খবর তোর কাছে চলে যেত। তাই তো বলি, এত প্ল্যান করি তবুও বারবার ওরা বেঁচে যায় কিভাবে? কারণ তুমিই তো ওদের বাঁচাতে। কিন্তু এখন কি করে বাঁচাবে? এখন তো তুমি আমার সামনে, তোমার বিশ্বস্ত গার্ড জ্যাক ও আমার দলের। তাহলে এবার তুমি কি করবে? আয়াত কিছু বলল না। ও মনোযোগ দিয়ে কফি খেতে লাগলো। ওকে দেখে মনে হচ্ছে ওর জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই কফি খাওয়া, আর ও সেটাই করেছে। কারো দিকে তাকাচ্ছে না। নিশান কাঁদছে বলে ও সোফা থেকে উঠে গিয়ে নিশানকে কোলে নিল, আর নিশানকেও কফি খাওয়াচ্ছে। বাকি সবাই অবাক হয়ে আয়াতের দিকে তাকিয়ে আছে। হয়তো নিশান বুঝতে পেরেছে ও সেফ জায়গায় আছে। আয়াতের কফি খাওয়া শেষে আয়াত নিশানকে ঘুম পাড়িয়ে সোফায় শুয়ে দিল, আর জাওয়াদ খানকে বলল, আমি ভেবেছিলাম তোর একটু হলেও মনুষ্যত্ব আছে, কিন্তু দেখলাম একটুও নেই। মিশানের মতো একটা ছোট বাচ্চাকেও তুই এভাবে আটকে রেখেছিস। এটা শুনে জাওয়াদ খান হেসে উঠল আর বলল, মনুষ্যত্ব, রাইট। মনুষ্যত্ব থাকলে কি এত কিছু করতে পারতাম না। এখন তুই দেখবি আমি কি কি করি। জাওয়াদ খানের কথা শুনে আয়াত মুচকি এসে বলল, সত্যি তাই, মনুষ্যত্ব থাকলে কি এত কিছু করতে পারতি? যাই হোক, তোর ছেলে কোথায়? তাকে তো এখনো দেখলাম না। এই কথা শুনে জাওয়াদ খানের কপালে চিন্তার ভাঁজ পড়ল, কারণ তিনি তার ছেলের সাথে কয়েকদিন ধরে যোগাযোগ করতে পারছে না। লাস্ট ওনার সাথে কথা হয়েছিল সেদিন, আজকে প্ল্যান করা হয়েছিল। তার উপর ও কিভাবে জানলো তার ছেলের কথা? সব সাইডে রেখে জাওয়াদ খান বলল, আমার ছেলের কথা তুমি কিভাবে জানলে? আমি কিভাবে জানলাম সেটা বড় কথা নয়। আপনার ছেলেকে দেখতে চান? তাহলে এই দেখুন। আয়াত একটা ফোন নিয়ে জাওয়াদ খানের সামনে ধরলো। সেখানে দেখা যাচ্ছে কেলভিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এটা দেখে জাওয়াদ খান চিৎকার করে উঠল আর বলল, আহি, আমার ছেলের সাথে তুই কি কি করেছিস? তোকে আমি ছাড়বো না, তোর পরিবারকেও ছাড়বো না। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? সবাইকে শ্যুট করে দে। জাওয়াদ খানের কথায় কেউ কিছু করলো না। যে যেমন ভাবে দাঁড়িয়েছিল সেভাবেই আছে। এটা দেখে জাওয়াদ খান ভয় পেয়ে গেল। তা দেখে আয়াত হেসে বলল, কিরে, তোর কথা কেউ শুনলো না তাই না? জ্যাক, তুমি আহিকে শেষ করে দাও। একথা শুনে জ্যাক হেসে উঠল আর বলল, তুই কি করে ভাবলি যে আমি আমার ম্যামের সাথে বিশ্বাসঘাতকতা করব? যে আমাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আমাকে কাজ দিয়েছে, আমাকে সুস্থ স্বাভাবিক জীবন দিয়েছে, তাকে ধোঁকা দেব? কখনোই না। এগুলো তো সব ম্যামের প্ল্যান ছিল। আমি যে আঘাতটা করেছি ম্যামকে, সেটাই তো ম্যাম কোনো আঘাতই পায়নি। আর আমার ম্যাম এতটা দুর্বল নয় যে একবারিতেই বেহুশ হয়ে যাবে। একথা শুনে সবাই হেসে উঠল। তখন আদিয়ান চৌধুরী বললেন, কিরে জাওয়াদ, কেমন অ্যাক্টিং করলাম? তুই যেভাবে নিখুঁত ভাবে আমাদের সাথে ভালো সাজার নাটক করলি, ঠিক আমরাও ভয় পাওয়ার নাটক করলাম। বলে উনি হাসতে লাগলো। তার সাথে বাকি সবাই। সবার বাঁধন খুলে দেওয়া হলো। নাফিসা দৌড়ে গিয়ে নিশানকে কোলে নিল। এবার জাওয়াদ খানকে একটা চেয়ারে বাঁধা হলো। সেটা অবশ্য আদিয়ান চৌধুরী আর আসাদ খান বাঁধলো। এবার আয়া সোফায় পায়ের ওপর পা তুলে বসে পড়ল আর বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? আর ভাবছিস এত সুন্দর সাজানো গোছানো প্ল্যান কিভাবে নষ্ট হলো? থাক, মাথায় আর এত চাপ দিতে হবে না। সবকিছু আমারই প্ল্যান। আসলে আমি এত কিছু করতে পারতামই না যদি না তোর ছেলে আমাদের হেল্প করতো। কি, জাহিদ তোদের সাহায্য করেছে? জাহিদ বলছিস কেন? তুই তো তোর ছেলের নাম কেলভিন রেখেছিলি না? আচ্ছা যাই হোক, তোর ছেলে তোকে না জানিয়েই আমার ওপর অ্যাটাক করেছিল, আর আবার অ্যাটাক করেই ভুলটা করে ফেললো। তুই আমার সম্পর্কে জানলেও তোর ছেলে তো আর আমার ব্যাপারে জানতো না, তাই কোনো কিছু না ভেবেই আমার আর আমার পরিবারের উপর অ্যাটাক করলো। সেখানেই আমি তোর ছেলেকে ধরে ফেললাম। তারপর থেকে মেরে টেরে এই অবস্থা। তোর ছেলে আমার কথা মতো তোকে ফোন দিয়ে জ্যাকের কথা জানালো। আমি বলেছিলাম জ্যাককে তোর কাছে পাঠাতে,
তোর ছেলে তোকে ফোন দিয়ে বললো যে তোর ছেলে যাকে কিনে নিয়েছে 100 কোটি টাকা দিয়ে, আর টাকাটা তুই দিবি, আর জ্যাক তোর হয়ে কাজ করবে। আজ যে এখানে আমার পরিবারকে আনা হয়েছে সেটাও আমি প্ল্যান করেছি।